This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি 9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। খুব ভয় রয়েছে জানেন কেন বলুন তো? বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা বলছেন 4 দিনে কলকাতা দখল করে নেবেন। আর এক অর্ধ শিক্ষিত মৌলবাদী আবার হুমকি কি দিয়েছেন জানেন? ভারতের মানচিত্র এবং পতাকা দুই নাকি বদলে দেবেন। ডিসেম্বরের ঠান্ডায় এমন গরম মন্তব্য তেলে ভাজার সঙ্গে আমরা বেশি উপভোগ করছি, কিন্তু একটা প্রশ্ন মনের মধ্যে এখন খচখচ করছে। ওই খান সেনার হাত থেকে ঢাকা উদ্ধার করতে তো সে আমাদের মানে ভারতকেই লেগেছিল, নিজেদের মরদে তো তখন কুলোয়নি। কলকাতা দখলের স্বপ্ন দেখাটা এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? 1756 সালের 20 জুন অতর্কিতে আক্রমণ করে কলকাতা দখল করেছিলেন মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা। নাম রেখেছিলেন আলীনগর। 1757 সালের জানুয়ারি মাসে কলকাতা পুনরুদ্ধার করেন ব্রিটিশ নৌসেনা অফিসার অ্যাডমিরাল ওয়াটসন। 1943 সালে নাগাল্যান্ডের ডিমাপুরে পৌঁছায় নেতাজি সুভাষচন্দ্র বসু রাজাধীন ফৌজ। ফলে কলকাতার নিরাপত্তা নিয়ে আশঙ্কিত হয় ব্রিটিশ। সদ্য উদ্বোধন হওয়া হাওড়া ব্রিজে নাকি ডিনামাইট বসানো হয়েছিল, যাতে কলকাতা থেকে ভারতের মূল ভূখণ্ডে ঢুকতে না পারে নেতাজির বাহিনী। ইতিহাসে মাত্র এই দুবার কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। 1965 ও 71-এর ভারত পাক যুদ্ধের সময়ও কলকাতার নিরাপত্তা নিয়ে কোনো দুশ্চিন্তা ছিল না। কিন্তু এবার 4 দিনে কলকাতা দখলের হুঙ্কার দিয়েছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। যে পেসমেকার গুলো লাগানো না, সেগুলো কিন্তু কলকাতা থেকে লাগিয়ে নিয়ে গেছে। আগে ওই পেসমেকার গুলো খুলে ফেরত দিই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখুন 9/11 এর কথা আশা করি মনে আছে, টুইন টাওয়ার ধ্বংসের কথা, এবং ওসামা বিন লাদেনকে আফগানিস্তান তারা আশ্রয় দিয়েছিল এবং সেখান থেকে ষড়যন্ত্র করে 9/11 হয়। তারপরে আফগানিস্তানের কি ভবিতব্য ছিল সেটা যেন বাংলাদেশের এই উগ্রপন্থীরা মনে করে। কলকাতা দখল তো ছেড়ে দিন, ভারতের সীমান্তে পা রাখলে আমরা ওই মাটিতে, ভারতের মাটিতে ওদের আমরা কবর দেব, গোলাপ ফুলও দেব, তাতে কোনো সন্দেহ নেই। যদি ক্ষমতা থাকে, কলকাতা অনেক দূরের কথা, ভারতের সীমান্তে পেরিয়ে একটা পা রাখে। মৌলবাদীরা সেনাকর্তাদেরও ছাপিয়ে যাচ্ছেন। শুক্রবার ঢাকা শহরে মৌলবাদী সংগঠন তিসরি ইনসাফের মিছিল ছিল। মৌলবাদী নেতা মিনাজ প্রধান ভারতের মানচিত্র ও ভারতের পতাকা বদলে দেওয়ার হুমকি দিয়েছেন। আমরা কলকাতা, 7 সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। কলকাতার মানুষ এই ধরনের হুঙ্কারকে সিরিয়াসলি নিচ্ছেন না। বড়দিনের আগে এই ধরনের অর্থহীন প্রলাপ এপার বাঙালির চিত্ত বিনোদনই করছে। কিন্তু ভারত যদি সত্যি এই ধরনের হুঙ্কারকে সিরিয়াসলি নিতে শুরু করে, 1971-এ ঢাকা পৌঁছতে 18 দিন লেগেছিল ভারতীয় সেনার। এই ইতিহাসটা মনে রয়েছে তো ওপারের আহাম্মকদের? যেদিন সেটা ওরা করতে পারবে না, সেদিন ট্রেনের চাকায় সাইকেলের পাম্প দিয়ে হাওয়া দেওয়া হবে। ওটা সম্ভব কখনো? আমরা পৃথিবীর 3য় শক্তিধর দেশ, ওদের কি আছে? ভারতেও মানুষ আছে, আমাদেরও সেন্টিমেন্ট আছে। মানে সোশ্যাল মিডিয়াতেই দেখুন ব্যাপারটা খিল্লি হচ্ছে। আমরা কি উত্তর দেবো, আর কেন উত্তর দেবো? কারণ মনে হলো কলকাতা দখল করবো, আর কি হচ্ছে এসব কথাবার্তা বলে। যখন বাংলায় কলকাতা দখল করার কথা বলছে, প্রত্যেকটা হিন্দুকে নিজের আত্মরক্ষা করার জন্যে একদম অস্ত্র রাখতে হবে। রিপোর্ট টিভি 9 বাংলা। দেখছেন তো এই মুহূর্তে মৌলবাদে উন্মত্ত বাংলাদেশ, আর এবার বাংলা, বিহার, ওড়িশা নেওয়ার দিবার স্বপ্ন দেখছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজভী। ভারত বিদ্বেষের সুর চড়িয়ে হাস্যকর হুঙ্কার বিএনপি নেতার।
এবার বাংলা, বিহার, ওড়িশা দখলের দিবা স্বপ্ন দেখছে বাংলাদেশ। যাদের হাত ধরে স্বাধীনতা তাদেরই হুঙ্কার দিচ্ছে বিএনপি নেতারা। শাসক শ্রেণী যা করছেন এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। আমরা ওদের উপর নির্ভর করি না। কে একটা বিয়াদব আছে বিএনপির, তার বউর শাড়ি পরা ছিল, ওই মোল্লার রিজভিকে আমি বলতে চাই, তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে, তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছো, ওটা ভারতের তৈরি, ওইটা খুলে বের করে দাও, বউর শাড়িটা পরে পরাবে। এরা আমাদের উপর নির্ভর করে। আমরা দেখেছিলাম পাকিস্তানকেও বিরাট লাফালাফি করেছিল এক সময়। আজকে আটার পার কেজির দাম 400 কত টাকা, খেতে পাচ্ছে না মানুষ। তারা আবার শুনছি নাকি বাংলাদেশকে বুদ্ধি দিচ্ছে, কুবুদ্ধি দিচ্ছে। এই যে যারা মৌলবাদীরা চেঁচামেচি করছেন না, 2 মিনিট লাগবে না আপনাদের চুপ করাতে। ইউনুস, আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, তাই সময় থাকতে থাকতে সুবুদ্ধিটা এলে বেটার হয়। আমরা গর্ব করে বলি আমরা হিন্দু, তাই সহ্য একটা লিমিট অবধি করব, তারপরে আর করব না। যদি বাংলাদেশে বসে ভারত দখল কি কলকাতা দখল কি এসব ইত্যাদি দেখেন, তাহলে সব বুরবাক ছাড়া অন্য কিছু না। মুক্তিযুদ্ধের চেতনার শরিক হয়েছে এমনকি এ বাংলার মানুষও বটে। তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। যারা বলছে সব তারা বুরবাক, কিছু বোঝে না। একটা কথা আছে না, পিপিলিকা পাখা ওঠে মরিবার তরে। উত্তাল বাংলাদেশে অত্যাচারিত হিন্দু, ঢাকায় ভারত বিরোধী ষড়যন্ত্রের খোলাখুলি হুঙ্কার। ঠিক এই পরিস্থিতিতে কাল ঢাকা সফরে যাচ্ছেন ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি। অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের প্রধান উপদেষ্টা এবং সচিবের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। কথা হতে পারে মোহাম্মদ ইউনুসের সঙ্গেও। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর কতটা ফলপ্রসূ হয় এখন সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার দমন পীড়ন। ঢাকার রাজপথে ভারতের মানচিত্র বদলে দেওয়ার হুঙ্কার। ভারতীয় দূতাবাসের সামনে বিএনপির বিক্ষোভ। ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহজনক গতিবিধি। ওপার বাংলার এই উত্তাল পরিস্থিতির মধ্যেই সোমবার ঢাকা সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ এবং মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ঢাকায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠাচ্ছে নয়াদিল্লি। সূত্রের খবর, এই সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ডিফ্যাক্টো বিদেশমন্ত্রী মোহাম্মদ তৌহিদ হোসেন এবং সে দেশের বিদেশ সচিব মোহাম্মদ জাসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন মিশ্রি। কথা হতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গেও। এরকম কিছু নয় যে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের একটা অবৈধ সরকারের সঙ্গে আমাদের সরকার এই মুহূর্তে বৈঠক করবে। তারা যদি মনে করেন তারা আসবেন, তারা কথা বলবেন। বাংলাদেশ যা ফরেন পলিসি চালাচ্ছে, মানে পাকিস্তানের থেকে একটা খারাপ ফরেন পলিসি ওরা চালাচ্ছে। তো আমার মনে হয় যে দুদেশের মধ্যে সম্পর্কে এই মুহূর্তে কিছু নেই। তবু আমরা ভাষার কথা ভেবে, পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা ভেবে আমরা আমাদের দিক দিয়ে ব্যবহারগুলো ভালো করছি। আগামী দিনটা বাংলাদেশিদের পক্ষে খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। পর্যবেক্ষক মহলের মতে এই বৈঠকে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিষয়টি তুলে ধরতে পারেন ভারতের বিদেশ সচিব। উল্টো দিক থেকে আওয়ামী লীগের প্রধান নেত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের দাবিটি তোলা হতে পারে বলে মনে করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয়, ভারতীয় বিদেশ সচিবের ঢাকা সফরের আগের দিন গুলশানে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখায় খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। ইন্ডিয়া এই মুহূর্তে একটা বড় মানে ওয়ার্ল্ডের কাছে একটা বড় ফেস। ইন্ডিয়া যদি কন্টিনিউয়াসলি বাংলাদেশ সম্পর্কে রিপোর্ট দিতে থাকে, সেটা বাংলাদেশের ফরেন পলিসির ক্ষেত্রেও ভালো হবে না, কারণ বাংলাদেশ অনেক বেশি ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার উপরে। 2017 সালে তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা সফরে গিয়ে বলেছিলেন, প্রতিবেশী দেশকে অগ্রাধিকার দেওয়াটা মোদী সরকারের নীতি, আর অগ্রাধিকারের হিসেবে প্রতিবেশী দেশগুলির মধ্যে প্রথম হলো বাংলাদেশ। অথচ সেই বাংলাদেশের মাটিতেই এখন
খোলাখুলি ভারত বিরোধী কার্যকলাপ চলছে, অত্যাচারিত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা, যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। আমার মনে হয় না যে বিএনপি খুব একটা এই আন্দোলনে বিএনপির খুব একটা লাভ উঠেছে। যা লাভ সেটা হচ্ছে একমাত্র জামাত ইসলামী উঠিয়েছে। বিএনপির সর্বোচ্চ নেতা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বেগম জিয়া বেঁচে আছেন, কিন্তু তারেক জিয়াই সবকিছু কন্ট্রোল করেন। তিনি কিন্তু দেশে ফিরতে পারছেন না এবং বেগম জিয়া আগামী কিছুদিনের মধ্যে হয়তো লন্ডন যাবেন, হয়তো অসুস্থতার কারণে। তখন আমার আশঙ্কা হচ্ছে যে 2008 সালের যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলা ছিল, এটা -2 দুই নেত্রীকে আউট করা পাওয়ার থেকে ইউনুসের ফর্মুলা, সেই ফর্মুলার দিকে হয়তো ইউনুস যেতেও পারে। তার জন্য কিন্তু বিএনপি বারবার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বলছে আপনি ইলেকশন ঘোষণা করুন। 2007-08 সালে খালেদা জিয়ার সরকারের মেয়াদ শেষের পর ওপার বাংলায় জারি হয় জরুরি অবস্থা। বন্দী হন শেখ হাসিনা এবং খালেদা জিয়া। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন সেই সময় দুই দেশের প্রধান নেত্রীকে মুক্তি দিয়ে বাংলাদেশে অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দৌত্য করেছিল নয়াদিল্লি। প্রণব মুখোপাধ্যায় নিজে কথা বলেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে। অথচ সেই বাংলাদেশেই এখন ক্ষমতা দখলকে কেন্দ্র করে চরম নৈরাজ্য কায়েম হয়েছে। এই অবস্থায় ফের দিল্লির দূত যাচ্ছেন ঢাকায়। পরবর্তী পরিস্থিতি কি হয় সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জেলবন্দি ইসকনের সন্ন্যাসীর বিরুদ্ধে আরো বড় নির্লজ্জ চক্রান্ত বাংলাদেশে। এবার চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে হামলায় উস্কানি এবং হত্যার চেষ্টার মামলা। চট্টগ্রাম আদালতে এক মামলা দায়ের ব্যবসায়ী। হিন্দু নিধনের পরেও সংখ্যালঘুদের বিরুদ্ধে আরো বড় চক্রান্ত ইউনুস প্রশাসনের। প্রতিবাদ এপারেও চলছে। কলকাতা থেকে জেলা দিকে দিকে বিক্ষোভ মিছিল চলছে। আজকে হিন্দুরা প্রত্যুত্তর দিচ্ছে আর চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি চাইছে। মন্দির ভাঙা বন্ধ করো, সনাতনীদের সুরক্ষা দাও, এই আমাদের দাবি। আমাদের বহু আত্মীয় স্বজন বাংলাদেশে থাকে। আমরা বাঙালি হিন্দু, সর্বোপরি সনাতন সমাজ তাদের জন্য উদ্বিগ্ন। যেভাবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করা হচ্ছে, ইসকন, রামকৃষ্ণ মঠ মিশন, ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম, বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, যেভাবে হিন্দু ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না, হিন্দু শিক্ষক সরকারি কর্মচারীকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে, রবি ঠাকুরের স্মৃতিচিহ্ন মুছে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ হবেই। বাংলাদেশের প্রাক্তন সেনা বলছেন তিনি যে কোনো মুহূর্তে কলকাতা দখল করে নিতে পারবেন। আস্ফালন জানা আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। মোল্লা ইউনুসের অবস্থা 71-এর রাজাকারের মতো হবে। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কেন্দ্র কেন চুপ? প্রশ্ন তুলে সরব এখন বিরোধীরা। কলকাতায় মিছিল নগেন্দ্র মঠ মিশনের। মিছিল থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন কুণাল ঘোষ। বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, এটা কি বিজেপি চাইছে? হিন্দু নির্যাতনকে ভোটের হাতিয়ার করতে চাইছে বিজেপি, তো কুণালের। যেদিন সেটা ওরা করতে পারবে না, সেদিন ট্রেনের চাকায় সাইকেলের পাম্প দিয়ে হাওয়া দেওয়া হবে। ওটা সম্ভব কখনো? আমরা পৃথিবীর তৃতীয় শক্তিধর দেশ। ওদের কি আছে, কি করবে? কিনেছে তো 12খানা ড্রোন, 6খানা অ্যাক্টিভ হবে। ওই নিয়ে আমাদের সঙ্গে লড়াই করে পাগল, ওদেরকে আমরা পাত্তা দিই না। তবে হ্যাঁ, আমরা দাঁড়িয়েছি জেনেভা কনভেনশনের জন্য। সেটা যদি না হতো বুঝিয়ে দিতাম হিন্দু মেটানো কাকে বলে। কেন্দ্রীয় সরকার নীরব হয়ে বসে আছে এবং একের পর এক দিন চলে যাচ্ছে, খারাপ ঘটনার খবর আসছে, কেন্দ্রীয় সরকার সেভাবে কোনো অ্যাক্ট করছে না। এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে কেন্দ্র চায় কি? যে বাংলাদেশে হিন্দুরা মার খাক, আর সেটাকে দেখিয়ে এখানে হিন্দুদের উপর তাদের আবেগকে প্ররোচিত করে ওরা ভোট মার্কেটিং করবে, এখানে বিজেপি মিটিং মিছিল করবে। আমরা এটাই উদ্বিগ্ন। আমরা বলছি এই মিছিল থেকে অবিলম্বে কেন্দ্রীয় সরকার, অবিলম্বে দিল্লির সরকার বাংলাদেশে কড়া ব্যবস্থা নিক, যাতে এই ধরনের নির্যাতনের ঘটনাগুলি বন্ধ হয়। কারণ এর রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি, আর বাংলাদেশে হ্যারাস্ট হচ্ছেন সাধারণ মানুষ। সংখ্যাগুরু এপার বাংলার মানুষের ওপর, হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার, ভাঙচুর, লাঞ্ছনা, লুটপাট হলো, আবার এই একাধিক যারা ধরা পড়ছে তারা অনুপ্রবেশকারী, অর্থাৎ ওপার বাংলার
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যারা হিন্দুদের উপর অত্যাচার করছে তারা এপার বাংলায় আশ্রয়স্থল বেছে নিয়েছে। তাই এইভাবে আগামী দিন খাগড়াগড় বা বিভিন্ন জায়গায় আবার বাংলায় যদি বিস্ফোরণ ঘটে তার জন্য এই প্রশাসনের দায়িত্ব থাকবে, কারণ এই সরকারের উদ্যোগে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণ করে কাজ সমাপ্ত করা হচ্ছে না, চোরাচালান করে খাচ্ছে দলের লোকেরা। আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশের যারা মৌলবাদের সাথে যুক্ত হয়ে হিন্দু নাগরিকদেরকে, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে, ভবিষ্যতে দেখা যাবে এরাও পশ্চিমবঙ্গে এসে বহাল তবিয়তে তৃণমূলের বদন্যতায় এখানেও সে একই ধরনের অত্যাচার চালাবে। আসলে ইউনূস আর মমতাদের মানসিকতা এক, তাই আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে দেশবিরোধী মানুষদের কারখানায় পরিণত করেছে, আশ্রয়স্থলে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস দল হিসাবে এবং সরকার হিসাবে। বাংলাদেশে গত কয়েকদিন ধরে তীব্র হয়েছে ভারত বিদ্বেষ, আর এই অবস্থায় দুদেশের সম্পর্ককে স্বাভাবিক করার পক্ষে সওয়াল করলেন ওপার বাংলার বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা বন্যা চৌধুরী। এবং কলকাতায় এসে তিনি কি বলেন শুনুন। রবীন্দ্রনাথের কি কোনো সীমা আছে? বাংলা ভাষাভাষী মানুষ সবাই রবীন্দ্রনাথ পড়ে। রবীন্দ্রনাথকে কি আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ভারতের কি বাংলাদেশের? বলা যায় না। নজরুলকে বলতে পারি? পারি না। শরৎচন্দ্রকে বলতে পারি? পারি না। এখন তো সময়টা একটা অস্থির সময় আমরা পার করছি। আমি আশা করি যে এই সময়টা এরকম থাকবে না। এই প্রযুক্তির যুগে সারা পৃথিবী এক হয়ে গেছে। পশ্চিমা বিশ্ব, এই পূর্ব দেশ, এই দিকের পূর্ব মানে প্রাচ্য এবং প্রতীচ্য সবই এক হয়ে গেছে। আদান প্রদান যে হচ্ছে তাতে কিন্তু শিল্প, সাহিত্য, সঙ্গীত আরও ঋদ্ধ হচ্ছে। হ্যাঁ, কাজে কেউ যদি ভাবে যে আমি আমাদেরটাকে একদম বন্ধ করে রাখবো, আদান প্রদান করব না, তাতে তারাই ক্ষতিগ্রস্ত হবেন।